নমস্কার বন্ধুরা, সাহিত্যম থেকে প্রকাশিত স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস রচনা সমগ্র থেকে 4 হাতের স্বাক্ষর গল্পটার দ্বিতীয় পর্ব আজ পড়ছি। দৃঢ় পদক্ষেপে ও আপাত দৃষ্টিতে স্থিরভাবে মিস মর্স্টেন হোমসের ঘরে প্রবেশ করলেন। মেয়েটি বেটে, চুল সোনালি, হাতে দস্তানা, পোশাক পরিচ্ছদে অত্যন্ত সুরুচির পরিচয়। যদিও পোশাকের যা দাম, তাতে মনে হয় আর্থিক স্বাচ্ছন্দ্যের অভাব আছে। ধূসর রঙের পোশাকে কোনো কারুকার্য নেই। পাগড়ির মতো আকারের ছোট হেডটি সেই একই রঙের, একদারে যেন একটু সাদা পালক আছে। রং সুন্দর নয় বটে, কিন্তু মুখে একটা শান্তশ্রী, ডাগর ডাগর নীল চোখের সুসংস্কৃত সহানুভূতির পূর্ণ প্রকাশ। বিভিন্ন দেশের অনেক স্ত্রীলোক দেখেছেন ওয়াটসন, কিন্তু এমন মুখ একটিও তার চোখে পড়েনি, যেখানে পরিচ্ছন্ন ও সংবেদনশীল রুচির এমন পরিচয় তিনি লক্ষ্য না করে পারলেন না। হোমসের এগিয়ে দেওয়া চেয়ারটায় বসতে গিয়ে তার হাত কেঁপে উঠল, আর তার অদরে এমন একটা ভাব ফুটে উঠল যেন তার ভিতরে প্রচণ্ড আলোড়ন চলছে। মিস মর্স্টেন বললেন, মিস্টার হোমস, আমি আপনার কাছে এসেছি এই জন্য যে আপনি আমার মনিব মিসেস মেসিল ফরেস্টারের একটা ঘরোয়া সমস্যার সমাধানে সাহায্য করেছিলেন। আপনার দয়া আর আপনার কর্মকুশলতা তাকে খুবই প্রভাবিত করেছিল। চিন্তাগ্রস্তভাবে হোমস বললেন, মিসেস মেসিল ফরেস্টার? হ্যাঁ, তাকে একটু সাহায্য করতে পেরেছিলাম বটে, তবে যতদূর মনে পড়ছে ঘটনাটা ছিল অতি সাধারণ। মর্স্টেন বললেন, তিনি কিন্তু তা মনে করেননি। আর অন্তত আমার এই মামলা সম্বন্ধে অমন কথা আপনি একেবারেই বলতে পারবেন না। যে পরিস্থিতিতে আমি পড়েছি তার চেয়ে আশ্চর্য, তার চেয়ে জটিল ঘটনা আমি কল্পনাও করতে পারি না। হাতে হাত ঘষলেন, তার দুচোখ জল জল করে উঠল। সামনে ঝুঁকে বসে হোমস চটপট ভঙ্গিতে, মনোযোগের ভঙ্গিতে বললেন, বলুন মিস মর্স্টেন, আপনার কাহিনী আমি শুনব। ওয়াটসন অনুভব করলেন যে তার উপস্থিতি অস্বস্তিকর হয়ে উঠেছে। চেয়ার থেকে উঠে পড়ে ওয়াটসন বললেন, মাফ করবেন, আমি যাচ্ছি। কিন্তু আশ্চর্যের সঙ্গে দেখা গেল তরুণীটি তার দস্তানা পরা হাতে আমাকে উঠতে নিষেধ করলেন। হোমসকে লক্ষ্য করে বললেন, উনি যদি দয়া করে থাকেন তো অত্যন্ত উপকৃত হব। অতএব ওয়াটসনকে আবার চেয়ারে বসে পড়তে হলো। মিস মর্স্টেন শুরু করলেন, আমার বাবা ছিলেন ভারতীয় বাহিনীর এক কর্মচারী। আমি যখন খুব ছোট তখন তিনি দেশে পাঠিয়ে দেন আমাকে। আমার মা মারা গেছিলেন। আত্মীয় বলতে আমাদের ইংল্যান্ডে কেউ ছিল না। যাই হোক, এডিনবরায় এক আরামের বোর্ডিংয়ে আমায় রাখা হয় এবং 17 বছর বয়স পর্যন্ত আমি সেখানেই থাকি। আমার বাবা ছিলেন বাহিনীর সিনিয়র ক্যাপ্টেন। 1878 খ্রিস্টাব্দে তিনি 1 বছরের ছুটি পেয়ে দেশে আসেন। লন্ডন থেকে আমার বাবা তখন আমাকে টেলিগ্রাম করে জানালেন তিনি নিরাপদেই পৌঁছেছেন। টেলিগ্রামে লেখা ছিল আমি যেন পত্র পাঠ চলে যাই। ঠিকানা দিয়েছিলেন ল্যাংহ্যাম হোটেল। বেশ মনে আছে, টেলিগ্রামটা ছিল খুবই স্নেহপূর্ণ ভাষায়। অগত্যা ইংল্যান্ডে পৌঁছে আমি চলে যাই ল্যাংহ্যাম হোটেলে। সেখানে শুনি গত রাতে তিনি সেই যে বেরিয়ে গেছেন, তারপর আর ফেরেননি। সারাটা দিন তার অপেক্ষায় থেকে হোটেলের ম্যানেজারের পরামর্শে পুলিশের সঙ্গে যোগাযোগ করি এবং পরদিন সকালে সমস্ত কাগজে বিজ্ঞাপন দিই, কিন্তু কোনো খবর পাওয়া যায়নি। সেই থেকে আজ পর্যন্ত বাবার কোনো খবর আমি পাইনি। প্রচুর আশা নিয়ে বাবা দেশে ফিরেছিলেন শান্তি পাবেন বলে, আর তার বদলে এই পর্যন্ত বলে মর্স্টেন তার কপালে হাত দিলেন। হোমস জিজ্ঞাসা করলেন, কত তারিখের ব্যাপারটা? মেয়েটি বললে, বাবা নিখোঁজ হন ডিসেম্বরের 3 তারিখে। তা প্রায় 10 বছর হয়ে গেল। আর তার মালপত্র হোটেলে ছিল। সেগুলো এমন কিছুই সেগুলোর মধ্যে ছিল না যা থেকে কোনো সূত্র পাওয়া যেতে পারে। কিছু জামা কাপড়, কিছু বই, আর আন্দামান থেকে আনা প্রচুর কৌতূহলজনক দুর্লভ বস্তু। সেখানকার অপরাধীদের যারা প্রহরী, তিনি ছিলেন তাদের উপরওয়ালাদের একজন। শহরে তার কোনো বন্ধু ছিল? হ্যাঁ, এমন একজনকে আমরা জানি, তারই বাহিনী 34তম বম্বে ইনফ্যান্ট্রির মেজর শল্টো। কিছুদিন হলো অবসর নিয়েছেন তিনি। তার সঙ্গে যোগাযোগ করে জেনেছিলাম বাবাজি ইংল্যান্ডে ছিলেন, এ খবরও তিনি জানতেন না। আশ্চর্য, খুবই আশ্চর্য আপনার কাহিনী, হোমস বললেন। তরুণীটি বললেন, কিন্তু সবচেয়ে যে আশ্চর্য তা আমি এখনো আপনাকে বলিনি। প্রায় 6 বছর আগে, সঠিক বলতে গেলে 1882 খ্রিস্টাব্দের 4 মে তারিখে দি টাইমস পত্রিকায় একটা বিজ্ঞাপন বেরোয়। তাতে মিস মেরি মর্স্টেনের ঠিকানা চাওয়া হয় এবং তাতে বলা হয় তিনি যেন দেখা করেন, তাতে তারই ভালো হবে। কোনো নাম বা ঠিকানা সে বিজ্ঞাপনে ছিল না। ঠিক সেই সময়েই আমি মিসেস মেসিল পরিবারের গভর্নেসের চাকরি নিয়েছিলাম।
তারই উপদেশে আমি বিজ্ঞাপনের মাধ্যমে আমি আমার ঠিকানা জানাই। সেই দিনই একটা ছোট পিসবোর্ডের কৌটো ডাকযুগে আমার ঠিকানায় আসে। তার ভিতরে ছিল মস্ত বড় এবং অত্যন্ত উজ্জ্বল একটা মুক্ত। সঙ্গে কোনো কাগজ বা চিঠিপত্র ছিল না। সেই থেকে প্রতি বছর সেই একই তারিখে ওই রকম একটা কৌটোয় এমন একটা মুক্ত আমার কাছে আসতো। কিন্তু প্রেরকের নাম ঠিকানা জানবার কোনো সূত্র নেই। জনৈক বিশেষজ্ঞের মতে মুক্তগুলো অত্যন্ত দুর্লভ এবং খুবই মূল্যবান। দেখলেই বুঝবেন কি চমৎকার সেগুলো। এই বলে তরুণীটি একটা চ্যাপ্টা কৌটো খুলে যে ছোটা মুক্ত দেখালেন। এমন চমৎকার জিনিস ওয়াটসন আর কখনো দেখেননি। হোমস মন্তব্য করলেন, অত্যন্ত চিত্তাকর্ষক আপনার কাহিনী। আচ্ছা, আর কোনো ব্যাপার? হ্যাঁ, এই তো আজই, আর সেই জন্যই আমার আপনার কাছে আসা। এই চিঠিটা আমি আজ সকালে পাই, নিজেই পড়ে দেখুন। হোমস বললেন, ধন্যবাদ, খামটাই দিন দেখব। ডাকের চাপ, লন্ডন, SW, তারিখ জুলাইয়ের 7। কোনো বড় আঙ্গুলের চাপ, পিওনেরই হবে হয়তো। সেরা কাগজে তৈরি কামটা। কাগজপত্রের ব্যাপারে লক্ষ্য আছে দেখছি, কোনো ঠিকানা নেই। আজ সন্ধ্যে 7:30টায় লাইসিয়াম থিয়েটারের বাইরে বাঁদিকে তৃতীয় তামটার কাছে থাকবেন। সন্দেহ হলে 2জন বন্ধু সঙ্গে আনতে পারেন। আপনার উপর অবিচার হয়েছে, তাই সুবিচারের ব্যবস্থা করা অজানা বন্ধু। তা সত্যিই রহস্যময় ব্যাপারটা। এখন কি করবেন ঠিক করেছেন? ঠিক সেই কথাটি আমি আপনাকে জিজ্ঞাসা করতে এসেছি। তাহলে তো আমরা অবশ্যই যাব। আর হ্যাঁ, ডক্টর ওয়াটসন যাবেন বই কি। পত্রলেখক 2জন বন্ধুর কথা বলেছেন। আমরা ইতিপূর্বেও একসঙ্গে কাজ করেছি। তরুণীটি বললেন, আচ্ছা, 6টার সময় এখানে এলেই চলবে, তাই তো? হোমস বললেন, তার থেকে বেশি দেরি যেন না হয়। আর একটা কথা, মুক্তর কৌটোর উপরের হাতের লেখা আর এই হাতের লেখা কি এক? এই যে নিয়ে এসেছি। গোটা 6 কাগজ তরুণীটি বার করে দেখালেন। হোমস বললেন, বাহ, মক্কেল হিসাবে আপনি দেখছি একেবারে আদর্শ স্থানীয়। আচ্ছা দেখি। লেখাগুলো টেবিলের উপর সাজিয়ে রাখলেন তিনি। তারপর একটা থেকে আরেকটায় চোখ বোলালেন তিনি। তারপর বললেন, আসল হাতের লেখা লুকোনোর চেষ্টা করা হয়েছে, শুধু চিঠিটায় ছাড়া। কিন্তু তাহলেও লেখাগুলো সব এক হাতের। গ্রিক অক্ষরটা গোপন রাখা প্রায় অসম্ভব। ঠিক ফুটে উঠেছে। আর শেষের এসটা দেখুন, কেমন বেঁকিয়ে লেখা। হ্যাঁ, অতি অবশ্যই এগুলো একই হাতের লেখা। মিথ্যে আশা আমি জাগাতে চাই না মিস মর্স্টেন, তবুও জিজ্ঞেস করি, এই হাতের লেখার সঙ্গে আপনার বাবার হাতের লেখার কি কোনো মিল আছে? তরুণীটি বললেন, না, একেবারেই না। হোমস বললেন, এই উত্তরই আমি আশা করেছিলাম। আচ্ছা, বেলা 6টায় তাহলে আপনার প্রতীক্ষায় থাকবো। কাগজগুলো দিন আমাকে, ইতিমধ্যে দেখে নেব। এখন সবে 3:30, তাহলে আসুন। তরুণীটি বিদায় জানিয়ে পিসবোর্ডের কৌটোটা নিয়ে চলে গেলেন। ওয়াটসন জানলার সামনে দাঁড়িয়ে দেখলেন তরুণীটি রাস্তা দিয়ে দ্রুত এগিয়ে চলেছেন। শেষ পর্যন্ত তার সাদা পালক লাগানো ধূসর রঙের হেডটা দৃষ্টির বাইরে চলে গেল। হোমসের দিকে তাকিয়ে ওয়াটসন বললেন, কি অপূর্ব চিত্তাকর্ষক এই ভদ্রমহিলা। ইতিমধ্যে হোমস আবার পাইপটা ধরিয়েছেন, চেয়ারে এলিয়ে বসেছেন। তার চোখের পাতা নেমে আসছে। নিস্তেজভাবে বললেন, তাই নাকি? লক্ষ্য করিনি। ওয়াটসন মন্তব্য করলেন, তুমি একটি যন্ত্রবিশেষে পরিণত হচ্ছ হোমস। তুমি একটি সেফ হিসেবের যন্ত্র। মাঝে মাঝে তোমার মধ্যে এমন একটা জিনিস দেখা দেয় যাকে রীতিমতো অমানুষিক বলা চলে। মিষ্টি করে হাসলেন হোমস। বললেন, সবচেয়ে যেসব জিনিস দরকার তার একটা হলো ব্যক্তিগত বিচারে, যেন বিচার শক্তি পক্ষপাত দুষ্ট না হয়। মক্কেল আমার কাছে শুধুই মক্কেল। একটা ঘটনা, একটা সমস্যা। জানো, এক অপূর্ব সুন্দরী মহিলার ফাঁসি হয়েছিল জীবন বীমার টাকার লোভে 3টি শিশুকে বিষ প্রয়োগে হত্যা করার অপরাধে। আমার পরিচিত একজন কুৎসিত দর্শন ব্যক্তি হলেন খুবই জনহিতৈষী। প্রায় 2.5 লক্ষ পাউন্ড তিনি লন্ডনের গরিবদের জন্য খরচ করেছেন। এই ক্ষেত্রেও আমি কোনো ব্যতিক্রম করি না। ব্যতিক্রম তো বক্তব্যকে অপ্রমাণ করে থাকে। হাতের লেখা লক্ষ্য করে মানুষের চরিত্র সম্বন্ধে ধারণা করার চেষ্টা করেছ কখনো? ওই লেখাটা দেখে কি মনে হয়? লেখাটা পরিষ্কার, সুষম। মনে হয় লোকটি ব্যবসায়ী এবং বিশেষ দৃঢ় চরিত্র। মাথা নেড়ে আপত্তি জানালেন হোমস। বললেন, ও লম্বা লম্বা অক্ষরগুলো লক্ষ্য করো। ছোট অক্ষরগুলো থেকে সামান্যই এগুলোর পার্থক্য। ডি যা লিখেছে সেটাকে এ মনে হতে পারে, আইটাকে ই মনে হতে পারে। দৃঢ় চরিত্র মানুষের লম্বা অক্ষর আর ছোট অক্ষরের পার্থক্যটা স্পষ্ট হয় সবসময়। হাতের লেখা পড়তে যতই অসুবিধা হোক, কে অক্ষরটার মধ্যে দ্বিধার ভাব স্পষ্ট, আর বড় অক্ষরগুলোর মধ্যে আত্মপ্রত্যয়ের ভাব সুস্পষ্ট। একটু বাইরে যাচ্ছি আমি, কয়েকটা ব্যাপার একটু মিলিয়ে দেখতে হবে। এই নাও, এই বইটা পড়ে দেখো। এমন উল্লেখযোগ্য বই আর লেখা হয়েছে কিনা সন্দেহ। উইনুট রিডের লেখা, নাম মার্টারজম অফ ম্যান। আমি ঘন্টা খানেকের মধ্যেই ফিরে আসছি।
বইটা হাতে নিয়ে জানলার কাছে দাঁড়িয়ে রইলেন ওয়াটসন। তার মনে চলে গেল লেখকটির দুঃসাহসিক মন্তব্যগুলো থেকে অনেক অনেক দূরে তাদের অতিথির কাছে। তার হাসি, তার গভীর অপূর্ব কণ্ঠস্বর, যে রহস্য তার জীবনে এসেছে সেসবের মধ্যে। পিতা নিখোঁজ হওয়ার সময় যেহেতু তার বয়স 17 বছর ছিল, এখন তাহলে তো 27। বাড়ি মিষ্টি এই বয়সটি। এই বয়সে যৌবন আত্মসচেতনতা কাটিয়ে ওঠে, অভিজ্ঞতা সঞ্চয়ের ফলে খানিকটা তাতস্থ হয়ে আসে। বসে বসে এইসব চিন্তা করছিলেন, শেষ পর্যন্ত এমন সব ভয়ঙ্কর ভয়ঙ্কর চিন্তা ওয়াটসনের মাথায় আসতে শুরু করলো যে তড়িঘড়ি উঠে ডেস্কে গিয়ে বেকার তত্ত্ব সম্পর্কিত সর্বাধুনিক লেখাটা নিয়ে বসলেন। ধন্যবাদ। পরবর্তী পর্ব আগামী দিন।